সকল বোর্ড প্রশ্ন যে 11টা নিয়ম থেকে 100% কমন আসে। মানে হলো আজকের ভিডিওতে তোমাদের জন্য যে 11টা নিয়ম শেখাবো, ইনশাল্লাহ সকল বোর্ডে, সারা বাংলাদেশের সকল বোর্ডে ইনশাল্লাহ এই মডিফায়ার এই 11টা নিয়ম থেকেই তুমি কমন পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি এখন এই 11টা নিয়ম তোমাদেরকে ধাপে ধাপে ধরে ধরে শিখিয়ে দেব। এবং দেখো, আশা করি এই নিয়মগুলো আমি যে টেকনিকের মাধ্যমে শেখাবো, এই টেকনিকগুলো শিখলে তুমিও ইনশাল্লাহ এখানে পাসে পাস পাবে। তো দেখো, আমাদের আলোচনার বিষয় হলো মডিফায়ার। তো মডিফায়ার কাকে বলে সেটাকে বুঝতে হবে। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে। মডিফাই করা মানে কি, ওই নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে মডিফায়ার বলে। মানে কি, মানে মনে করো এইখানে একটা সেন্টেন্স দেখো, এ ব্যালেন্সড ডায়েট ইজ আ গুড মিক্সচার অফ সাম নিউট্রিশিয়াস ফুডস। তো এখানে ফুডের আগে আছে নিউট্রিশিয়াস। তো এই নিউট্রিশিয়াস দ্বারা আমরা কি বুঝছি, এই নাউনের এক্সট্রা তথ্য পাচ্ছি, এটাই মডিফায়ার, আর কিছু না। আমি বললাম ইউ আর এ বয়, তুমি একটা ছেলে, না বললাম ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে। এই যে ছেলেটা কেমন তার একটা তথ্য দিলাম, এটাই হলো মডিফায়ার, আর কিছুই না। তো মডিফায়ার হলো দুই প্রকার, একটা হলো প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। মানে কি, প্রি মানে হলো পূর্বে, যে মডিফায়ার যখন নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পূর্বে মানে আগে বসবে, সেটা প্রি মডিফায়ার। মানে কি, দেখো, কাজী নজরুল ইসলাম ওয়াজ আ ড্যাশ পোয়েট। আমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন থাকবে, ব্রাকেটে এইভাবে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন। তো এই যে পোয়েটের আগে গ্যাপ, তো কাজী নজরুল ইসলাম কেমন কবি ছিল, আমি দিলাম ফেমাস পোয়েট বা গ্রেট পোয়েট। তো এই অ্যান্সারটা তো পোয়েটের আগে বসছে, তাই না? তাহলে এটা হলো প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ারটা কি, যখন এই মডিফায়ারটা নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পরে, পোস্ট মানে হলো পরে, যখন পরে বসে তাকে বলে পোস্ট মডিফায়ার। যেমন দেখো, উই কাট ডাউন ট্রিজ ড্যাশ, ড্যাশ আছে পরে, হ্যাঁ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বকে পোস্ট মডিফাই করো রেকলেসলি, এই অ্যাডভার্বটা বসেছে ভার্বের পরে, এটাকে বলে পোস্ট মডিফায়ার। এটা না জানলেও খুব বেশি সমস্যা নাই। আমরা এখন দেখো মডিফায়ারের গুরুত্বপূর্ণ 11টা নিয়ম নিয়ে আলোচনা করব। আশা করি এই নিয়মগুলোর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। তো প্রথম নিয়মটা কি, মডিফাই দ্য নাউন। এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, ঠিক আছে, মডিফাই দ্য নাউন। তো মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাডজেক্টিভ বসে, যখনই বলবে মডিফাই দ্য নাউন সেখানে আমাদের কী বসবে, অ্যাডজেক্টিভ। আর তোমরা তো জানো অ্যাডজেক্টিভ কি, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলোকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে। তো আমি এখানে টেকনিক বলেছি, যখনই তোমার বলবে মডিফাই দ্য নাউন, তখন এই গ্যাপের পরে নাউনকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। যেমন এখানে ছিল কাজী নজরুল ইসলাম ওয়াজ আর ড্যাশ পোয়েট, এই দেখো ব্রাকেটে বলছে প্রি মডিফাই দ্য নাউন। তবে মডিফাই দ্য নাউন বললেই ওই নাউনকে আমি কেমন দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা আসবে সেটা লিখে দেবো। তাহলে কাজী নজরুল ইসলাম কেমন কবি ছিল, ফেমাস কবি। তুমি গ্রেট দিতে পারো, তুমি রিবেল দিতে পারো, ঠিক আছে। এখন এই প্রশ্ন আবার কয়েকভাবে আসতে পারে। যেমন দেখো, শুধু মডিফাই দ্য নাউন, এই যে মডিফাই দ্য নাউন আসতে পারে, প্রি মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, ইউজ অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য নাউন, এই কয়েকভাবে কিন্তু আসতে পারে। মেইন কথা হলো মডিফাই দ্য নাউন। এটা বললে আমরা কি করব, গ্যাপের পরে যে নাউনটা আছে তাকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝেছো। এই যে বলেছি, প্রশ্ন যেভাবে আসুক, নাউনকে মডিফাই করতে বললে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে একটা কথা, এটা পরীক্ষায় একবার এসেছে, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এতক্ষণ যা শিখছিলাম এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, দোষ গুণ বাচক একটা শব্দ। আর অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি, যখন একগুচ্ছ শব্দ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভটা লিখে নাই, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। মানে কি, দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। ডিউটিটা হলো নাউন, এর আগে দেখো ডিউটিটা কেমন ডিউটি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম এবং সর্বপ্রধান, ঠিক আছে, ডিউটি। এই যে দুই তিনটে ওয়ার্ড মিলে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকটা দেখো, আই স এ গার্ল, আমি একটা মেয়ে দেখেছিলাম, কেমন গার্ল, দেখো উইথ গোল্ডেন হেয়ার, সোনালি চুলের একটা মেয়ে। তাহলে যখন দুই তিনটে ওয়ার্ড মিলে অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে দেখবো মডিফাই দ্য ভার্ব, ঠিক আছে। তো মডিফাই দ্য ভার্ব মানে হলো অ্যাডভার্ব বলবে, যখন বলবে মডিফাই দ্য ভার্ব, ওই ব্র্যাকেটে দেখো মডিফাই দ্য ভার্ব, তার মানে কি বসাবো, অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কি, ওই ভার্বের কাজের ধরন, মানে ভার্বটা কেমনে হয়েছে, সময় কখন হয়েছে, স্থান কোথায় হয়েছে, এই কাজের ধরন, সময়, স্থান সবই হলো আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। তার মানে
দেখো, আমরা অ্যাডভার্ব যখনই বলবে আমরা প্রশ্ন করব কিভাবে, কোথায়, কখন। আমি আবারও বলছি, যখন মডিফাই দ্য ভার্ব বলবে মানে অ্যাডভার্ব বসাবো। আর অ্যাডভার্ব মানে হলো কাজের ধরনটা কেমন, সময় বা স্থান যে কোনো একটা লিখতে হবে। দেখো, উই কাট ডাউন ট্রিজ, এই যে ব্র্যাকেটে দেওয়া আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটা কিন্তু পোস্ট মডিফাই, সমস্যা নেই। মডিফাই দ্য ভার্ব মানে কি, ওই ভার্বটা কিভাবে হয় সেটা আমরা দেখব। এই যে দেখো, উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কাটি। কিভাবে কাটি? অ্যান্সার হল ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। কেউ যদি লেখে অ্যাট র্যান্ডম, কেউ যদি লেখে রেকলেসলি, কেউ লিখলো ইন এ লার্জ স্কেল, প্রচুর পরিমাণে গাছ কাটি, সমস্যা নাই। ঠিক আছে, সবই কিন্তু অ্যান্সার হবে। তো এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে হইতে পারে, কয়েকভাবে আসতে পারে। যেমন শুধু মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দ্য ভার্ব, এই বিভিন্নভাবে হতে পারে। তবে প্রশ্ন যেভাবে আসুক না কেন, ভার্বকে মডিফাই করতে বললে ভার্বকে আমরা কিভাবে, কোথায়, কখন, এইগুলো দ্বারা প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কিছু অ্যাডভার্ব দেখো লিখেছি, এগুলো যেমন ওয়েল, ভালো, ফরএভার, চিরতরে, নেভার, কখনো না, অলওয়েজ, রেগুলারলি, লাউডলি, স্লোলি, নাইসলি, ইনডিসক্রিমিনেটলি, এরকম অসংখ্য অ্যাডভার্ব কিন্তু আমাদের আছে। এবার দেখো, এই অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা কিন্তু অ্যাডজেক্টিভও দেখেছিলাম। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, দেখো আগে দেখো অ্যাডভার্ব কি, যেমন লাউডলি, কুইকলি, স্লোলি, এগুলো কিন্তু অ্যাডভার্ব। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হলো একগুচ্ছ শব্দ, যেটা ওই কাজের প্রক্রিয়া, স্থান বা সময় বোঝাবে। যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখো, ইন এ লাউড ভয়েস, ঠিক আছে, অথবা ভেরি কুইকলি, স্লোলি বা শিওরলি, দেখো দুইটা অ্যাডভার্ব যোগ করেছি, অথবা অ্যাডভার্বের আগে ভেরি যোগ করেছি, মানে দুই তিনটে শব্দ সেটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে সেটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ দেখি, হি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, এটা কাজী নজরুলের কথা বলছে, তিনি সাম্যের গান গেয়েছিলেন, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, তো তিনি সাম্যের গান গেয়েছিলেন, কখন, কোথায় সাম্যের গান গেয়েছিল? আমি লিখলাম ডিউরিং হিজ লাইফ, তার সমস্ত জীবন জুড়ে। তো দেখো এখানে কয়টা শব্দ আছে? তিনটে শব্দ আছে না? তিনটে শব্দ দ্বারা একটা সময় বোঝাইছে, যদি স্থান বোঝায় বা কাজের প্রক্রিয়া বোঝায় সবই হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই অ্যাডভার্ব হয় মূলত একটা ওয়ার্ড দ্বারা, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে দুই তিনটে ওয়ার্ড দ্বারা। ঠিক আছে, তো একই সাথে আলোচনা করে দেব প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কি? যদি কোনো, দেখো প্রেপোজিশনাল ফ্রেজ মানে হলো প্রেপোজিশন দিয়ে পরে আরও দুই একটা ওয়ার্ড আমরা দিয়ে দেবো, দুই একটা ওয়ার্ড, সেটা হয়ে যাবে প্রেপোজিশনাল ফ্রেজ। খুবই সহজ কথা কিন্তু। দেখো প্রেপোজিশনাল ফ্রেজ কি, যেমন দেখো অফ দ্য স্টুডেন্টস, শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, পরে আরও দুইটা ওয়ার্ড আছে, এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। ইন দ্য জঙ্গল, ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম, মানে প্রেপোজিশন দ্বারা শুরু হয়ে আরও দু একটা ওয়ার্ড, এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। তো এই প্রেপোজিশনাল ফ্রেজও কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করে, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ চাইলে তুমি প্রেপোজিশনাল ফ্রেজও দিতে পারবে। ঠিক আছে, এই যেখানে লিখে দিয়েছি উদাহরণ দেখো, হোয়াইল দ্য ফক্স ওয়াজ ওয়াকিং ড্যাশ হি ফেল ইনটু এ ট্রাপ, যখন শিয়ালটা হাঁটছিল ড্যাশ, কোথায় হাঁটছিল? ইন দ্য জঙ্গল। এ দেখো ইন প্রেপোজিশন দ্বারা শুরু, এটা হয়ে গেছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা আবার কিন্তু একই সাথে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করবে, কারণ কোনো স্থান বোঝালেও কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ ব্যবহার করতে বললে টু প্লাস ভার্ব ওয়ান, আমরা জানি ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব ওয়ান। তো যখনই বলবে ইনফিনিটিভ বসাও, আমরা টু দেব, পরে একটা ভার্ব দেব। তাই বলতে পারো স্যার কোন ভার্ব দেব? হ্যাঁ, এজন্য আমরা প্রশ্ন করব কি করতে। ওই বাক্যকে যদি কি করতে দ্বারা প্রশ্ন করি অ্যান্সার চলে আসবে। যেমন দেখো, দেয়ার সন্স ওয়েন্ট টু টাউন, তাদের ছেলেরা শহরে গিয়েছিল ড্যাশ মানে, এই যে ইনফিনিটিভ বলেছে, তো ইনফিনিটিভ মানে কি? টু পরে ভার্ব ওয়ান, তো টু একটা দিলাম, এরপরে ভার্ব দেবো। কোন ভার্ব দেবো? এর প্রশ্ন করো, তাদের সন্তানেরা শহরে টাকা কি করতে গিয়েছিল, এদের কি করতে তারা প্রশ্ন করব। কি করতে গিয়েছিল? অবশ্যই উপার্জন করতে গিয়েছিল, এই দিলাম টু আর্ন। আমার মনে হয় তোমরা বুঝেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এখন কথা হলো, যদি ইনফিনিটিভ ফ্রেজ বলে, দেখো ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? আগের মতোই ইনফিনিটিভ পরে দুই একটা ওয়ার্ড দেবো, সামঞ্জস্যপূর্ণ দুই একটা ওয়ার্ড দেবো, এটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। মানে দেখো, শুধু ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব ওয়ান, আর ইনফিনিটিভ ফ্রেজ হলো টু প্লাস ভার্ব ওয়ানের পরে আরও একটা শব্দ, একটা বা দুটো শব্দ আমরা দেবো। ঠিক আছে, উদাহরণ দেখো, উই ক্যান ইজিলি এঙ্গেজ ল্যান্ডলেস পিপল, আমরা সহজেই ভূমিহীন মানুষকে জড়িত করতে পারি ড্যাশ, হ্যাঁ, অ্যান্ড এনশিওর দেয়ার সেফ গ্রোথ,
তো মানুষকে আমরা কিসে যোগ করতে পারি? আমি এখানে অ্যান্সার দিয়েছি হলো টু প্লান্ট ট্রিজ। যদি শুধু টু প্লান্ট দিতাম তাহলে কি হতো? ইনফিনিটিভ। যখন ট্রিজ যোগ করে দিয়েছি টোটালটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এইখানে দেখো টু আর্ন হলো ইনফিনিটিভ আর টু আর্ন মানে হলো ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি তোমরা এটাও বুঝেছো। আমরা চলে যাব 4 নম্বর নিয়মে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল বা শুধু পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। এটা ব্যবহার করতে বললে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে আইএনজি একটা ফর্ম যোগ করতে হবে। আর কখনো কখনো পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে বলে, তাহলে আমরা V3 যোগ করব। তো দেখো কীরকম, মানে কি? দ্য সন্স অলসো স্টার্টেড, ওই ছেলেরাও শুরু করে দিয়েছিল ড্যাশ উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে ড্যাশ করা শুরু করে দিয়েছিল অ্যাজ ডে লেবারার, দিন মজুর হিসেবে ড্যাশ করা শুরু করেছিল। তো ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি, এই যে ওয়ার্কিং, এখানে কে ডাবল হয়ে গেছে, একটা কে হবে ওয়ার্কিং। এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল বললে আমরা আইএনজি যোগ করে দেব। এখন আগের মতো যদি পার্টিসিপল ফ্রেজ বলে, তাহলে দেখো শুধু পার্টিসিপল মানে ভার্বেতে আইএনজি, আর পার্টিসিপল ফ্রেজ মানে কি? এর সাথে আরও দু একটা ওয়ার্ড যোগ করতে হবে, সামঞ্জস্যপূর্ণ ওই প্যাসেজের অর্থ অনুযায়ী দু একটা ওয়ার্ড যোগ করতে হবে। তাহলে ফ্রেজ কিন্তু কঠিন কিছু না। পার্টিসিপল হলো আইএনজি আর পার্টিসিপল ফ্রেজ হলো আইএনজির সাথে আরও দু একটা ওয়ার্ড। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব ওয়ান, আর ইনফিনিটিভ ফ্রেজ হলো ওর সাথে আরও দু একটা ওয়ার্ড যুক্ত করা। যদি না বুঝে অবশ্যই কমেন্ট করবে। 5 নম্বর দেখো পজেসিভ, খুব সহজ নিয়ম। এটা পজেসিভ বা মাঝে মাঝে প্রোনাউন বলে। তো পজেসিভ ব্যবহার করতে বললে ওই বাক্যে যে সাবজেক্ট থাকবে তার পজেসিভ ব্যবহার করব। তোমরা তো বোঝো না পজেসিভ কারা। দেখো পজেসিভ হলো এই যে মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, মানে যে আছে না আই, মি, মাই, মাই হলো পজেসিভ। উই, অ্যাস, আওয়ার, আওয়ার হলো পজেসিভ। হি, হিম, হিজ, হিজ হলো পজেসিভ। তো দেখো এইখানে উদাহরণ দেখো, হি নেভার নেগলেক্টস ড্যাশ ডিউটি। তো এখানে প্রশ্ন কি বলেছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পজেসিভ, পজেসিভ বলেছে না? তাহলে এই সাবজেক্টের পজেসিভ হি, হিম, হিজ, এই যে হিজ অ্যান্সার বসে গেছে। আশা করি বুঝেছো। দেখো সাবজেক্ট যদি এরকম স্পষ্ট হি, সি, দে না থাকে, স্পষ্ট না থাকলে পজেসিভ হিসেবে আমরা আওয়ার ব্যবহার করব। আওয়ার, যেমন দেখো ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, এখানে ওরকম স্পষ্ট হি, সি, দে ছিল না, আমরা আওয়ার ব্যবহার করেছি। ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এখানে আরও দুটো কথা আমরা শিখবো, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেটা হলো ইনডিফিনিট প্রোনাউন ব্যবহার করতে বলে। তো ইনডিফিনিট প্রোনাউন কারা? এই যে ওয়ান, এনি, অল, এগুলো হলো ইনডিফিনিট প্রোনাউন। আর একটা আসে, এটা দুইবার এসেছে বোর্ড পরীক্ষায়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সেটা হলো ইজ আর এভরি। এই দুটো আমরা মনে রাখবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বললে ইজ বা এভরি যে কোনো একটা ইউজ করবো, আর ইনডিফিনিট প্রোনাউন বলে ওয়ান, এনি, অল, অর্থ অনুযায়ী একটা ব্যবহার করব। চলে আসছে আমরা আরেকটা সহজ নিয়মে, সেটা হলো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হলো পরিমাণবাচক কোনো একটা শব্দের ব্যবহার। ঠিক আছে, তো এটা ব্যবহার করতে বললে পরিমাণবাচক শব্দ ব্যবহার করতে হবে। দেখো কোয়ান্টিফায়ার কথাটা এসেছে কিন্তু কোয়ান্টিটি থেকে, মানে পরিমাণ থেকে। ঠিক আছে, তো পরিমাণবাচক যত শব্দ আছে সবাই কিন্তু কোয়ান্টিফায়ার। যেমন দেখো ওয়াল, মেনি, মাস, সাম, ফিউ, সেভারেল, ডিফারেন্ট, নো, সিঙ্গেল, আবার নিউমেরালস, মানে নিউমেরালস বলতে যে 1 2 3 4 5 এদেরকে নিউমেরালস বলা হয়। তো আমাদের কোয়ান্টিফায়ার বললে আমরা অর্থ অনুযায়ী অল, মেনি, সাম, 1 2 3 4 যখন যেটা লাগে সেটা আমরা ব্যবহার করতে পারবো। যেমন দেখো উদাহরণ দিয়েছি, বাংলাদেশ ইজ বিসেট উইথ ড্যাশ প্রবলেমস, মডিফাই দ্য নাউন উইথ আ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলেছে, তাহলে আমরা পরিমাণবাচক একটা শব্দ দেব। তো বাংলাদেশ ড্যাশ সমস্যা দ্বারা জর্জরিত, কতগুলো সমস্যা, আমরা মেনি দিয়ে দেব, মেনি প্রবলেম, অনেক সমস্যা দ্বারা জর্জরিত। ঠিক আছে, তো এই যে 1 2 3 4 এদেরকে কিন্তু নিউমেরালস বলা হয়, এটাও ব্যবহার করা যেতে পারে যদি কখনো আমরা সংখ্যা ব্যবহার করি। এবার আসছে নাম্বার 7, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। খুব গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম, এর নাম হলো দুইটা, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এর আরেক নাম হলো ইন্টেন্সিফায়ার। পরীক্ষায় দেখো বলে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এইভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো যাহাই মডিফাই দ্য অ্যাডজেক্টিভ তাহাই কিন্তু ইন্টেন্সিফায়ার। আর একটা কথা বলি, যখনই বলবে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বা ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, অধিকাংশ সময় ভেরি ব্যবহার করলে হয়ে যায়, কিন্তু ভেরি, রিয়েলি, অ্যানাপ, অ্যাবসোলিউটলি, কোয়াইট, ঠিক আছে, এই সবাই কিন্তু
ইন্টেন্সিফায়ার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভেরি ব্যবহৃত হয়। তোমরা ভেরি দিলে দেখবা 90% ক্ষেত্রে হয়ে যাবে। যেমন দেখো, ফ্রেশ এয়ার ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। ইন্টেন্সিফায়ার বলেছে, আমি ভেরি দিলাম, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ হলো। এবার একটা উদাহরণ দেখো, হি ক্লাইম্বড মাউন্টেন্স, সে পর্বতে উঠেছিল, হাই ড্যাশ টু টাচ দ্য স্কাই। এখানে অ্যানাপ দিয়েছে। এখানে একটা নিয়ম আছে, যদি পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ বলে এবং গ্যাপের পরে টু থাকলে ইন্টেন্সিফায়ার হিসেবে অ্যানাপ বসে। ঠিক আছে, দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ, মানে শুধু ইন্টেন্সিফায়ার বললো, প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ বললো, ভ্যারি দিবা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ যদি বলে এবং গ্যাপের পরে টু যদি থাকে, তখন আমরা কী দেবো, অ্যানাফ। ঠিক আছে, তুমি গ্যাপের পরে টু দেখেও চিনতে পারো, আর পোস্ট মডিফাই দ্য অ্যাজেক্টিভ বললে তো চিনবাই, তখন আমরা কী দেবো, অ্যানাফ দেবো। ঠিক আছে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। এবার হলো নাম্বার 8, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ এর আর এক নাম হলো নাউন ইন অ্যাপোজিশন। যাই বলুক জিনিস একই। সেটা কি, যখন নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলবে, আমরা কি করব, গ্যাপের পূর্বে যে নাউনটা আছে, গ্যাপের পূর্বে যে নাউন আছে তার পরিচয়, তার পদবি বা অন্য কোনো নাম যদি আমি জেনে থাকি সেটা দেব। তার পরিচয়, তার পদবি বা অন্য কোনো নাম। যেমন দেখো, মাই ফাদার, এই যে কমা কমা দিয়ে ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তো মাই ফাদার, তার পরিচয় কি, তার পদবি কি, আমার বাবা মনে করো কৃষক, আমি দিলাম এ ফার্মার। তোমার বাবা বিজনেসম্যান, তুমি দিলে এ বিজনেসম্যান। ঠিক আছে, এইভাবে পরিচয় দিয়ে দিলে এটাই হলো অ্যাপোজিটিভ। আমরা আরও একটা উদাহরণ দেখি, কাজী নজরুল ইসলাম এজ এ ড্যাশ ওয়াজ বর্ন ইন এত। এখন অ্যাপোজিটিভ বলেছে না, তো কাজী নজরুলের পরিচয় কি, তুমি দিতে পারো এ রিবেল পোয়েট, আওয়ার ন্যাশনাল পোয়েট, এ গ্রেট পোয়েট, এ ফেমাস পোয়েট, এরকম একটা পরিচয় দিয়ে দেবো। এখানে কোনো সাবজেক্ট ভার্ব কিছু লাগবে না। আশা করি অ্যাপোজিটিভটা তোমরা বুঝেছো। এইখানে আরেকটা দেখো, প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, সেটা হলো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজটা বাবা আর কিছুই না, ওই অ্যাপোজিটিভের মতোই, শুধু আগেটা হু বা হুইজ দিয়ে একটা ভার্ব দিতে হয়। বোঝো নাই? দেখো, এটার নাম হলো রিলেটিভ ক্লজ, এর আর এক নাম হলো অ্যাজেক্টিভ ক্লজ। পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে। আমি সহজ কথা বলি, রিলেটিভ ক্লজ আসুক আর অ্যাজেক্টিভ ক্লজ যাই আসুক না কেন, তুমি ধরে নিবা, আলোচনার সুবিধাতে ধরে নিবা এটা হলো অ্যাপোজিটিভ। শুধু ওই অ্যাপোজিটিভের আগে একটা হু বা হুইস লাগাই দেবো। উদাহরণটা দেখি, দেখো, এই যে মাই ফাদার যেটা শিখছিলাম, মাই ফাদার তার পরিচয় দিয়েছিলাম এ ফার্মার। এখন দেখো বলছে মাই ফাদার ইউজ আ রিলেটিভ ক্লজ টু মডিফাই দ্য নাউন। এখন রিলেটিভ ক্লজ বলেছে, তাহলে ওই যে তার পরিচয় অ্যাপোজিটিভ, তার আগে হু ইজ, হুইস ইজ বা হু বা হুইজ একটা ভার্ব দিয়ে দেবো। তাহলে দেখো, মাই ফাদার হু ইজ এ ফার্মার, এই হু এবং ইজ এটা দিয়েছে না, এটা হয়ে গেছে রিলেটিভ ক্লজ। আর শুধু এ ফার্মার, এটা হলো অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ মানে শুধু পরিচয়টা দেব, আর রিলেটিভ ক্লজ বললে তার আগে ব্যক্তি হলে হু, আর অব্যক্তিবাচক হলে হুইজ, পরে একটা ইজ ওয়াজ বা একটা ভার্ব আমরা দিয়ে দেবো, এটা হয়ে যাবে আমাদের রিলেটিভ ক্লজ। যেমন কাজী নজরুলের এটাই অ্যাপোজিটিভ না দিয়ে যদি বলতো রিলেটিভ ক্লজ ব্যবহার করো, তাহলে আমরা কি দিতে পারি, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হু এবং ইজ দিয়ে দিলাম, হু বা হুইজ পরে একটা ভার্ব। ঠিক আছে না? এরপর চলে আসছে 9 নম্বরে, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো আমাদের ডেমনস্ট্রেটিভ। তো এইগুলোর ব্যবহার আমরা এটা দেখবো। দেখো, সিঙ্গুলার এগুলো কি হয়, নাউনের আগে গ্যাপ থাকে, এমন ডেমনস্ট্রেটিভ বসাইতে বলে। তো কথা হলো, সিঙ্গুলার নাউনের পূর্বে দিস বা দ্যাট বসে, আর প্লুরাল নাউনের আগে দিস বা দোজ বসে। যেমন দেখো, এখানে মনে করো ড্যাশ আছে এবং বললো একটা ডেমনস্ট্রেটিভ বসাও, তাহলে এটা সিঙ্গুলার, তাহলে আমরা দিস বা দ্যাট বসাবো। আর এখানে দেখো, প্রবলেমস, বার্ডস, প্লুরাল, এজন্য আমরা এখানে কি দেবো, দিস বা দোজ। এখন বলতে পারো স্যার দিস আর দ্যাট কখন আর দিস আর দোজ কখন? যদি প্রেজেন্ট টেন্সে বোঝায় তাহলে সিঙ্গুলার হলে দিস আর প্লুরালের আগে দিস। আর যদি অতীতকালে বা দূরের কিছু বোঝায়, অতীতে বা দূরের কিছু বোঝায়, তাহলে সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ। যদি না বুঝো তাহলে এটা আরেকবার শোনো, তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপর চলে আসছে 10 নম্বরে, ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার ব্যবহার করতে বললে আমরা এ অ্যান্ড দি আর্টিকেল ব্যবহার করব, দেখবা হয়ে যাবে। কিন্তু ডিটারমিনার কারা জানো? ডিটারমিনারের ভিতরে আর্টিকেল, ওই যে একটা কোয়ান্টিফায়ার, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই যা শিখলাম না একটু আগে, সবাই কিন্তু ডিটারমিনার। তো সবাই ডিটারমিনার অন্তর্ভুক্ত। প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ডিটারমিনার ব্যবহার করা যেতে পারে। মানে কি?
মানে হলো কোন একটা গ্যাপের ডিটারমিনার ব্যবহার করতে বলেছে, তো তুমি আগে আর্টিকেল দেওয়ার চেষ্টা করবা এ অ্যান দি, যদি হয় তা হলো, যদি না হয় তখন তুমি কোয়ান্টিফায়ার দেওয়ার চেষ্টা করবা, যেমন নো, মেনি, ওয়ান, এই টাইপের দেওয়ার চেষ্টা করবা, দেখো হয়ে যাবে। মানে এই সবাই কিন্তু কোয়ান্টিফায়ার ওই ডিটারমিনার, কিন্তু আমাদের মডিফায়ারের ডিটারমিনার বলতে আর্টিকেলটাই বেশি ব্যবহৃত হয়। তো আমরা একদম লাস্ট নিয়মে চলে আসছি, এটা হলো নাউন অ্যাজেক্টিভ। নাউন অ্যাজেক্টিভ, ঠিক আছে। তো নাউন অ্যাডজেক্টিভটা কি? নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন, মানে একটা নাউন দেওয়া থাকবে, তার আগে সামঞ্জস্যপূর্ণ আরেকটা নাউন দিতে হবে, একটা নাউনের পূর্বে আরেকটা নাউন ব্যবহার করতে হবে। তো যেমন দেখো, এই যে মনে করো গ্যাপ, এইখানে গ্যাপ পরে টিচার দেওয়া আছে, এখন বললো নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তো টিচারের রিলেটেড আমাদের আরেকটা নাউন দিতে হবে। আমি দিলাম ইংলিশ টিচার, তুমি দিলে বাংলা টিচার, ঠিক আছে, ফিজিক্স টিচার, ঠিক আছে, স্কুল টিচার, কলেজ টিচার, এটাও কিন্তু নাউন, এটা নাউন, কিন্তু নাউনের আগে বসার কারণে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আবার দেখো ভিলেজ পিপল, পিপলও নাউন, ভিলেজও নাউন, ক্রিকেট নাউন, প্লেয়ারও নাউন, টেলিভিশন নাউন, প্রোগ্রাম নাউন, বাংলা নাউন, লিটারেচার নাউন। এখন লিটারেচারের আগে গ্যাপ বসেছে, তুমি বাংলা লিটারেচার, ইংলিশ লিটারেচারে দাও, প্রোগ্রামের আগে তুমি টেলিভিশন দাও, প্লেয়ার আগে ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার বা অন্য কোনো প্লেয়ার তুমি দাও। তো দেখো নাউনের আগে আরেকটা নাউন যখন বসে, যদিও এটা নাউন, কিন্তু এটা পজিশনের কারণে কাজ করবে হলো অ্যাডজেক্টিভের মতো, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তো আজকে এই ছিল আমার আলোচনা, আশা করি তোমরা বুঝেছো, এবং আমি আশা করি এই নিয়মগুলো ভালোভাবে শিখলে এর বাইরে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কোনো কিছু বলার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাকে বলবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।